হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প শ্রাবণ রাতের বর্ষণ, পর্ব 4, লেখিকা ঈশানুর তাসমিয়া মীরা। শ্রাবণ মাসের প্রথম সকাল, চারদিকে বৃষ্টিময় আবহাওয়া। শয্যার একদম কোণ ঘেঁষে উপাধানে বালিশে মাথা রেখে আধা শোয়া অবস্থায় জানালার বাহিরের বর্ষার বৃষ্টিধারার পানে চেয়ে আছেন রাজকুমারী চন্দ্রপ্রভা। চোখে অশ্রুতার। আজ দুদিনের মতো হলো সে নিবৃত্ত রাজ্যে সে ছদ্মবেশী হয়ে থাকছে। এখানে এসে অত্যন্ত দমময় বৃদ্ধ তাকে তাদের ছোট্ট ঘরে আশ্রয় দেয়। তবে তারা জানেন না চন্দ্রা একজন রাজকুমারী। তাদের ধারণা চন্দ্রা তাদের মতোই সাধারণ একজন প্রজা। পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ জন্মভূমি ছেড়ে নিবৃত্ত রাজ্যে আশ্রয় নিয়েছে সে। আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, তবে পুরোপুরি ভাবে না। ঝিরঝির বৃষ্টি এখনও আকাশ থেকে বিরতহীনভাবে পড়ছে, যার সাথে পাল্লা দিয়ে চন্দ্রার আঁখি থেকেও অশ্রু পড়ছে একটু পর পর। গভীর চিন্তায় মগ্ন সে। নিজের পিতামাতাকে কিভাবে রক্ষা করবে সে পরিকল্পনা প্রস্তুত করতে কঠিন ব্যস্ততায় ঘিরেছে। তবে এত কঠিন ব্যস্ত হয়ে গভীর চিন্তা করার ফলেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না চন্দ্রা। কেননা তার রাজ্যের সকল সৈন্য এখন রুদ্রদ্বীপের আয়ত্তে বন্দী। একা চন্দ্রাই তো শুধু রুদ্রদ্বীপের মতো শক্তিশালী সম্রাটকে হারাতে পারবে না, জীবনেও না। এ অসম্ভব চন্দ্রার পক্ষে, অসম্ভব থেকেও অসম্ভব ভাবনার মাঝেই চন্দ্রার শিবিরে এসে দাঁড়ালেন বিদ্যা। সাথে সাথে নিজের অশ্রু দু হাতে মুছে ফেললেন চন্দ্রপ্রভা। তবে বিদ্যার চোখ জোড়া ফাঁকি দিতে পারল না চন্দ্রার অশ্রু। তিনি নিঃশব্দে চন্দ্রার পাশে বসলেন। চন্দ্রার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে উঠলেন, মা, কান্না করেছিস কেন? দেখ, যা তোর সাথে হয়েছে তা অবশ্যই খারাপ হয়েছে, তবে সেটার জন্য এভাবে কাঁদা তো ঠিক না। দেখবি ঈশ্বর সব ঠিক করে দেবেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখ মা। ইচ্ছে থাকলে নিজ কষ্টের সাথে সঠিক উপায় অবশ্যই পাবে। বিদ্যার বাণীগুলো এক নতুন আশার আলো জাগিয়ে দিল চন্দ্রপ্রভার মনে। মুখে মৃদু হাসি রেখা ফোটালো সে। মাথা নাড়িয়ে বিদ্যার কথায় সায় দিল। বিদ্যা আবার বলে উঠলেন, এখন তৈরি হয়ে নে মা। আমাদের এখানে সরস্বতী দেবী উপলক্ষে বিরাট বড় পূজা হবে। নিবৃত্ত রাজ্যের সকল রাজা রানী, রাজকুমার রাজকুমারী এবং বিভিন্ন দেশের রাজা সম্রাট আসবেন। নিবৃত্ত রাজ্যে প্রজাদের রাজপ্রাসাদে ঢোকার অনুমতি না থাকলেও আমরা সবাই মিলে এখানেই নিজেদের মতো পূজার আয়োজন করে থাকি। এবারও করব। বৃষ্টি হওয়ায় এখনও আয়োজন করতে পারিনি। বৃষ্টি কমে গেছে যেহেতু এখন করব। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পূজার এখন আর কয়েক প্রহর বাকি। কথাটুকু শুনে চন্দ্রার ভিতরে কোনো খুশির আমেজ এলো না, বরং চিন্তায় পড়ল সে। বিভিন্ন রাজ্যে রাজা সম্রাট আসবেন, অর্থাৎ সম্রাট রুদ্রদ্বীপেরও আসারও সম্ভাবনা রয়েছে। তাহলে কি তিনি আসবেন এখানে? পরক্ষণে মনে হলো কুঞ্জন রাজ্যের চেয়েও নিবৃত্ত রাজ্য অতি ছোট। সম্রাট রুদ্রদ্বীপ কি এমন ছোট রাজ্যে আসবেন? আর আসলেও বা কি, তিনি তো আর প্রজাদের মাঝে আসবেন না। সেহেতু চন্দ্রার খোঁজ তিনি কোনো মতেই পাবেন না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন চন্দ্রা। তবে মস্তিষ্কে রয়ে যাওয়া চিন্তার ভাব একাংশ কমেনি তার। আয়োজনে অধিকাংশ কাজ শেষ, এবার যার যার মতো তৈরি হওয়ার পালা। চন্দ্রাও এক ফাঁকে তৈরি হয়ে গেছে সবার আগে। শরীরে লাল রঙের গাগরা জাতীয় পোশাক আর মাথার খোঁপায় গেঁথে থাকা সাদা রঙের বড় আঁচলে ঘেরা ওড়না। সাধারণত রাজ্যের প্রজারা এ ধরনের পোশাক পরে না, তবে চন্দ্রা এমনভাবে পোশাক পরিধান অভ্যস্ত হয় সে রাজকুমারীদের মতোই পোশাক পরিধান করেছেন। তার মস্তিষ্কে বিন্দুমাত্র চিন্তাটি এলো না যে সে এখন সাধারণ একজন প্রজা হিসেবে রাজ্যে আশ্রয় নিয়েছে। নিবৃত্ত রাজ্যের প্রজাদের অনেকেই চন্দ্রার এমন রূপ দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি বিস্ময়ে ঘিরে গেছে। তবে কেউ একটি মাত্র প্রশ্ন করলো না চন্দ্রাকে। বলা যায় বলতে গিয়েও বলতে পারেনি তারা, কেননা চন্দ্রার এমন দেবীর মতো রূপ দেখেই কারোরই ইচ্ছে হলো না যে চন্দ্রাকে আবার প্রজাদের মতো পোশাক পরিধান করার কথা বলতে। সুতরাং সবাই নিজেদের মতো করেই পূজার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল।
এবং চন্দ্রা নিজের মতো আয়োজনগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। খানিক বাদে পূজা আরম্ভ করা হলো। পূজাদের সকলের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ল, নাচ গান মেতে উঠল তারা। তবে চন্দ্রা সেসব খুশির মাঝে অংশগ্রহণ করলেন না। সরস্বতী দেবীর পদতলে বসে রইলেন, মন থেকে প্রার্থনা করতে লাগলেন যেন নিজ পিতামাতাকে রক্ষা করার পথ তিনি তাকে দেখিয়ে দেন। চন্দ্রা জানে সে একজন ভীতু সরল রাজকুমারী, তবে তার অস্তিত্বের ভিতরে সত্তায় রয়েছে একজন বুদ্ধিমান, সাহসী ও জেদি রাজকুমারী। চন্দ্রা খুব করে চাইছেন যেন এই বুদ্ধিমত্তা, সাহসিকতা ও জেদ তার পুরো অস্তিত্ব দখল করে নেয়। যেখানে না থাকবে ভীতু ও সরলতা। হঠাৎ উৎসবমুখর পরিবেশের বদলে পূজাদের কোলাহলের শব্দ প্রবেশ করল চন্দ্রার কর্ণকুহরে। দ্রুত পিছনে ফিরে তাকালেন চন্দ্রা। দেখতে পেলেন কিছু সংখ্যক সৈন্য পূজাদের মধ্যে সকল কিশোরী এবং যুবতীদের এক সারি করে দাঁড় করাচ্ছেন। এহেন কাণ্ড দেখে খানিকটা ভয় পেলেন চন্দ্রা। পাশে থাকা লাল রঙের শুকনো মিশ্রণ হোলি খেলার রং একটু করে হাতে নিয়ে মুখে মেখে নিলেন, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। পরপরই চন্দ্রা ধীর পায়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন। এদিকে সৈন্যগণ সকল কিশোর যুবতীদের এক সারি দাঁড় করানো শেষে সেখানে উপস্থিত হন সম্রাট রুদ্র। সাথে সাথে শুকনো ঢোক গেলেন চন্দ্রা। রুদ্র তার ঘোড়ায় বসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল কিশোরী যুবতীদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন। শেষে সেনাপতিকে ধমকে বলে উঠলেন, এদের মধ্যে কেউই আমার চন্দ্র নয়। আপনি তো বলেছিলেন চন্দ্রা এখানে এসেছে, তাহলে চন্দ্রা কোথায়? সেনাপতি ভয়ে চুপসে গেল। মাথা নুয়ে অভিবাদন জানিয়ে আমতা আমতা করে বলে উঠলেন সে, ক্ষমা করবেন সম্রাট, তথ্যমতে রাজকুমারী চন্দ্রা এখানে আশ্রয় নিয়েছেন, হয়তো কোথাও লুকিয়ে আছেন। কথাটুকু বলেই সেনাপতি এবার পূজাদের উদ্দেশ্য করে বলে উঠলেন, আমরা বিশেষ তথ্যের মাধ্যমে জেনেছি অন্তরাজ্যের একজন যুবতী এখানে আশ্রয় নিতে এসেছিলেন 2 দিন আগে। আপনারা কেউ কি তাকে চেনেন, দেখেছিলেন? নিবৃত্ত রাজ্যের রাজা চুপ করে রুদ্রের সেনাদের একটু পাশে মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন। মনে মনে পণ করেছেন উনি আর কখনো কোনো অন্তরাজ্যের প্রজাদের আশ্রয় দিবেন না, অন্তত এ মুহূর্তে থেকে আর না। এদিকে রাজকুমারী চন্দ্রপ্রভাকে আশ্রয় দেওয়া বৃদ্ধ এক পাশে চুপ করে আছেন, টু শব্দটিও করছেন না তারা। তবে বাকি পূজাগণ চেঁচিয়ে উঠছেন, আগে হ্যাঁ সম্রাট, 2 দিন আগে এক যুবতী এসেছিলেন আমাদের রাজ্যে, একটু আগেও সে আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তবে আপনারা যাকে খুঁজছেন তার নাম চন্দ্রা, এবং আমাদের এখানে যিনি আশ্রয় নিয়েছেন তার নাম পদ্ম। দাঁত কিরমির করে উঠলেন রুদ্র, চোখ দিয়ে যেন আগুন পড়বে তার। যে এ কথাটি বলেছে তাকে ধমকে বলে উঠলেন রুদ্র, মূর্খ পূজা, অন্তরাজ্যের কোনো গুপ্তচর যদি এখানে আশ্রয় নিতে আসে তবে সে কি সকলকে তার আসল পরিচয় তুলে ধরবে নাকি নকল? এহেন কথায় চুপসে গেল সে। রুদ্র আবারও সেনাপতিকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন, আমার চন্দ্রাকে এ মুহূর্তে আমি আমার সামনে দেখতে চাই সেনাপতি, নতুবা নিজ তলোয়ার দিয়ে করতে দুবার ভাববো না আমি। আবারও কয়েকটা শুকনো ঢোক গিলে সেনাপতি সকল সৈন্যদের আদেশ দিলেন রাজকুমারী চন্দ্রাকে খুঁজে বের করতে। এতক্ষণ এত সব দেখে ভয়টা আরও তীব্র হলো চন্দ্রার মনে। সাহস জুগিয়ে নিজ স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য পা বাড়াতেই কোত্থেকে 2 জন সৈন্য এসে ধরা ফেললেন চন্দ্রাকে। হতভম্ব রাজকুমারী চেঁচাতে লাগলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, তবে তারা শুনলেন না। রুদ্রের সামনে দাঁড় করালো তাকে। চন্দ্রা ভয়ে কাঁপতে লাগলেন, মাথা নিচু করে চোখ মুখ কুঁচকে রাখলেন। রুদ্র ঘোড়া থেকে নেমে চন্দ্রার অজ্ঞ বরাবর দাঁড়ালেন, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন চন্দ্রাকে। প্রথমে চন্দ্রপ্রভার পা থেকে মাথা অবধি একবার তাকালেন, পরক্ষণেই থুতনি চেপে চন্দ্রার মুখমণ্ডল উঁচু করলেন। চন্দ্রা মাথা নিচু করতে চাইলে থুতনি চেপে ধরলেন রুদ্র, চোখ বন্ধ করতে চাইলে থমকে উঠলেন সম্রাট রুদ্র। গভীর মনোযোগে দেখতে লাগলেন চন্দ্রার চোখ দুটো। এভাবে খানিক বাদে থেকে রুদ্র চেঁচিয়ে উঠলেন, আমার চন্দ্রাকে কে বন্দি করে এনেছিল আমার অজ্ঞে? 2 জন সৈন্য এগিয়ে এলেন সামনে। তারা ভেবেছিলেন হয়তো রুদ্র তাদের ইনাম দেবেন, তাই মুখে খুশির ঝলক কেটে বলে উঠল তারা, আমরা সম্রাট,
সাথে সাথে কোমর থেকে তলোয়ার নিয়ে তাদের উড়িয়ে দেন রুদ্র। চন্দ্রা দুকদম পিছিয়ে চিৎকার করে ওঠেন। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দ্রার দিকে তাকিয়ে তাকে কাঁধে তুলে নিলেন। চন্দ্রা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলে উঠলেন, ছেড়ে দিন আমায় সম্রাট, দয়া করে ছেড়ে দিন। চন্দ্রের কথা সম্পূর্ণ উপেক্ষা করে রুদ্র সবার উদ্দেশ্যে বলে ওঠেন, পরের বার আমার চন্দ্রাকে ধরার কেউ দুঃসাহস করবেন না, নতুবা এর পরিণাম এর চেয়েও করুণ হবে। পরপরই নিজ ঘোড়ার আগে গিয়ে চন্দ্রাকে নিয়ে বসে পড়লেন ঘোড়ার পিঠে। সেনাপতিকে উদ্দেশ্য করে জল আনতে বললেন। সেনাপতি পাত্রে করে জল আনতেই সেখানে রুমাল জাতীয় কাপড় ভিজিয়ে চন্দ্রার মুখে লেগে থাকা লাল রং ঘেঁষে ঘেঁষে মুছতে লাগলেন রুদ্র। এতে ব্যথায় কুঁকড়ে উঠলেন চন্দ্রা। খানিক বাদে লাল রঙের আড়ালে চন্দ্রার আসল মুখশ্রী ভেসে উঠল রুদ্রের আখি জোড়ার সামনে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুদ্র আদেশ দিলেন সবাইকে নিজ রাজ্যের পথে গমন করার জন্য। চন্দ্র আবারও চেঁচিয়ে উঠলেন, ছেড়ে দিন আমায়, আমি আপনার মতো নির্মম নিষ্ঠুর সম্রাটের সঙ্গে কখনোই যাব না, ছেড়ে দিন আমায়। বৃদ্ধ এবার এগিয়ে এলেন রুদ্রের আগে, মনে সাহস সঞ্চয় করে বলে উঠলেন, ছেড়ে দিন তাকে সম্রাট, এমন পাপ কাজ করবেন না। রুদ্র ক্রুদ্ধ চোখে তাকালেন বৃদ্ধির দিকে। সেনাপতিকে আদেশ দিলেন বৃদ্ধির। চন্দ্রে চমকে উঠলেন, অনুনয়ের সুরে ভীতুভাবে রুদ্রকে বলে উঠলেন, ক্ষমা করুন সম্রাট, ছেড়ে দিন ওদের। ওরা অতি দয়াবান সম্রাট, দয়া করে ছেড়ে দিন ওদের, আপনি যা বলবেন আমি শুনবো, দয়া করুন ওদের উপর ক্ষতি করবেন না ওদের। রুদ্র ভ্রুকুচকে বললেন, আমার সকল কথা শুনবে তুমি? মাথা নাড়ল চন্দ্রা। রুদ্র এবার বাঁকা হাসলেন। সেনাপতিকে উদ্দেশ্য করে বললেন, ওদের সযত্নে রাজপ্রাসাদে নিয়ে চলো সেনাপতি, আমার শিকার করার অস্ত্র হবে তারা। কথাটির ঠিক অর্থ বুঝতে পারলেন না চন্দ্রা, বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন রুদ্রের দিকে। রুদ্র বাঁকা হেসে চন্দ্রার কানে ফিসফিসিয়ে বলে উঠলেন, এভাবে তাকাবেন না রাজকুমারী, প্রেমে পড়তে ইচ্ছে হয়। প্রচণ্ড ঘৃণায় মাথা নুয়ে চোখ বন্ধ করে রইলেন চন্দ্রা। ঘোড়া চলতে শুরু করলো এবার। ঘোড়ার চলাচলের শব্দের সাথে পাল্লা দিয়ে চন্দ্রার হৃৎপিণ্ড ধুকপুক করছে প্রবল গতিতে। একসময় প্রবল মাথা ব্যথায় চন্দ্রা ঢলে পড়েন সম্রাট রুদ্রদ্বীপের বুকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। উপাধানে বালিশে মাথা রেখে আদর্শ অবস্থায় জানালার বাহিরের বর্ষার বৃষ্টিধারার পানে চেয়ে আছেন রাজকুমারী চন্দ্রপ্রভা। চোখে অশ্রুতার। আজ দুদিনের মতো হলো সে নিবৃত্ত রাজ্যে সে ছদ্মবেশী হয়ে থাকছে। এখানে এসে অত্যন্ত দমময় বৃদ্ধ তাকে তাদের ছোট্ট ঘরে আশ্রয় দেয়। তবে তারা জানেন না চন্দ্রা একজন রাজকুমারী। তাদের ধারণা চন্দ্রা তাদের মতোই সাধারণ একজন প্রজা। পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ জন্মভূমি ছেড়ে নিবৃত্ত রাজ্যে আশ্রয় নিয়েছে সে। আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, তবে পুরোপুরি ভাবে না। ঝিরঝির বৃষ্টি এখনও আকাশ থেকে বিরতহীনভাবে পড়ছে, যার সাথে পাল্লা দিয়ে চন্দ্রার আঁখি থেকেও অশ্রু পড়ছে একটু পর পর। গভীর চিন্তায় মগ্ন সে। নিজের পিতামাতাকে কিভাবে রক্ষা করবে সে পরিকল্পনা প্রস্তুত করতে কঠিন ব্যস্ততায় ঘিরেছে। তবে এত কঠিন ব্যস্ত হয়ে গভীর চিন্তা করার ফলেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না চন্দ্রা, কেননা তার রাজ্যের সকল সৈন্য এখন রুদ্রদ্বীপের আয়ত্তে বন্দী। একা চন্দ্রাই তো শুধু রুদ্রদ্বীপের মতো শক্তিশালী সম্রাটকে হারাতে পারবে না, জীবনেও না। এ অসম্ভব চন্দ্রার পক্ষে, অসম্ভব থেকেও অসম্ভব ভাবনার মাঝেই চন্দ্রার শিবিরে এসে দাঁড়ালেন বিদ্যা। সাথে সাথে নিজের অশ্রু দু হাতে মুছে ফেললেন চন্দ্রপ্রভা। তবে বিদ্যার চোখজোড়া ফাঁকি দিতে পারল না চন্দ্রার অশ্রু। তিনি নিঃশব্দে চন্দ্রার পাশে বসলেন। চন্দ্রার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে উঠলেন, মা, কান্না করেছিস কেন? দেখ, যা তোর সাথে হয়েছে তা অবশ্যই খারাপ হয়েছে, তবে সেটার জন্য এভাবে কাঁদা তো ঠিক না। দেখবি ঈশ্বর সব ঠিক করে দেবেন, শুধু নিজের উপর বিশ্বাস রাখ মা। ইচ্ছে থাকলে নিজ কষ্টের সাথে সঠিক উপায় অবশ্যই পাবে।
বিদ্যার বাণীগুলো এক নতুন আশার আলো জাগিয়ে দিল চন্দ্রপ্রভার মনে। মুখে মৃদু হাসি রেখা ফোটালো সে, মাথা নাড়িয়ে বিদ্যার কথায় সায় দিল। বিদ্যা আবার বলে উঠলেন, এখন তৈরি হয়ে নে মা, আমাদের এখানে সরস্বতী দেবী উপলক্ষে বিরাট বড় পূজা হবে। নিবৃত্ত রাজ্যের সকল রাজারানী, রাজকুমার, রাজকুমারী এবং বিভিন্ন দেশের রাজা সম্রাট আসবেন। নিবৃত্ত রাজ্যে প্রজাদের রাজপ্রাসাদে ঢোকার অনুমতি না থাকলেও আমরা সবাই মিলে এখানেই নিজেদের মতো পূজার আয়োজন করে থাকি। এবারও করব। বৃষ্টি হওয়ায় এখনও আয়োজন করতে পারিনি। বৃষ্টি কমে গেছে যেহেতু এখন করব। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পূজার এখন আর কয়েক প্রহর বাকি। কথাটুকু শুনে চন্দার ভিতরে কোনো খুশির আমেজ এলো না, বরং চিন্তায় পড়ল সে। বিভিন্ন রাজ্যে রাজা সম্রাট আসবেন, অর্থাৎ সম্রাট রুদ্রদ্বীপের আসারও সম্ভাবনা রয়েছে। তাহলে কি তিনি আসবেন এখানে? পরক্ষণে মনে হলো কুঞ্জন রাজ্যের চেয়েও নিবৃত্ত রাজ্য অতি ছোট। সম্রাট রুদ্রদ্বীপ কি এমন ছোট রাজ্যে আসবেন? আর আসলেও বা কি, তিনি তো আর প্রজাদের মাঝে আসবেন না। সেহেতু চন্দ্রার খোঁজ তিনি কোনো মতেই পাবেন না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন চন্দ্রা। তবে মস্তিষ্কে রয়ে যাওয়া চিন্তার ভাব একাংশ কমেনি তার। আয়োজনে অধিকাংশ কাজ শেষ, এবার যার যার মতো তৈরি হওয়ার পালা। চন্দ্রাও এক ফাঁকে তৈরি হয়ে গেছে সবার আগে। শরীরে লাল রঙের গাগরা জাতীয় পোশাক আর মাথার খোঁপায় গেঁথে থাকা সাদা রঙের বড় আঁচলে ঘেরা ওড়না। সাধারণত রাজ্যের প্রজারা এ ধরনের পোশাক পরে না, তবে চন্দ্রা এমনভাবে পোশাক পরিধান অভ্যস্ত হয় সে রাজকুমারীদের মতোই পোশাক পরিধান করেছেন। তার মস্তিষ্কে বিন্দুমাত্র চিন্তাটি এলো না যে সে এখন সাধারণ একজন প্রজা হিসেবে রাজ্যে আশ্রয় নিয়েছে। নিবৃত্ত রাজ্যের প্রজাদের অনেকেই চন্দ্রার এমন রূপ দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি বিস্ময়ে ঘিরে গেছে। তবে কেউ একটি মাত্র প্রশ্ন করলো না চন্দ্রাকে। বলা যায় বলতে গিয়েও বলতে পারেনি তারা, কেননা চন্দ্রার এমন দেবীর মতো রূপ দেখেই কারোরই ইচ্ছে হলো না যে চন্দ্রাকে আবার প্রজাদের মতো পোশাক পরিধান করার কথা বলতে। সুতরাং সবাই নিজেদের মতো করেই পূজার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল এবং চন্দ্রা নিজের মতো আয়োজনগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। খানিক বাদে পূজা আরম্ভ করা হলো। পূজাদের সকলের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ল, নাচ গান মেতে উঠল তারা। তবে চন্দ্রা সেসব খুশির মাঝে অংশগ্রহণ করলেন না। সরস্বতী দেবীর পদতলে বসে রইলেন, মন থেকে প্রার্থনা করতে লাগলেন যেন নিজ পিতা মাতাকে রক্ষা করার পথ তিনি তাকে দেখিয়ে দেন। চন্দ্রা জানে সে একজন ভীতু সরল রাজকুমারী, তবে তার অস্তিত্বের ভিতরে সত্তায় রয়েছে একজন বুদ্ধিমান, সাহসী ও জেদি রাজকুমারী। চন্দ্রা খুব করে চাইছেন যেন এই বুদ্ধিমত্তা, সাহসিকতা ও জেদ তার পুরো অস্তিত্ব দখল করে নেয়, যেখানে না থাকবে ভীতু ও সরলতা। হঠাৎ উৎসব মুখর পরিবেশের বদলে পূজাদের কোলাহলের শব্দ প্রবেশ করল চন্দ্রার কর্ণকুহরে। দ্রুত পিছনে ফিরে তাকালেন চন্দ্রা। দেখতে পেলেন কিছু সংখ্যক সৈন্য প্রজাদের মধ্যে সকল কিশোরী এবং যুবতীদের এক সারি করে দাঁড় করাচ্ছেন। এহেন কাণ্ড দেখে খানিকটা ভয় পেলেন চন্দ্রা। পার্শ্বে থাকা লাল রঙের শুকনো মিশ্রণ হোলি খেলার রং একটু করে হাতে নিয়ে মুখে মেখে নিলেন, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। পরপরই চন্দ্রা ধীর পায়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন। এদিকে সৈন্যগণ সকল কিশোর যুবতীদের এক সারি দাঁড় করানো শেষে সেখানে উপস্থিত হন সম্রাট রুদ্র। সাথে সাথে শুকনো ঢোক গেলেন চন্দ্রা। রুদ্র তার ঘোড়ায় বসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল কিশোরী যুবতীদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন। শেষে সেনাপতিকে ধমকে বলে উঠলেন, এদের মধ্যে কেউই আমার চন্দ্র নয়। আপনি তো বলেছিলেন চন্দ্রা এখানে এসেছে, তাহলে চন্দ্রা কোথায়? সেনাপতি ভয়ে চুপসে গেল। মাথা নুয়ে অভিবাদন জানিয়ে আমতা আমতা করে বলে উঠলেন সে, ক্ষমা করবেন সম্রাট, তথ্যমতে রাজকুমারী চন্দ্রা এখানে আশ্রয় নিয়েছেন, হয়তো কোথাও লুকিয়ে আছেন। কথাটুকু বলেই সেনাপতি এবার প্রজাদের উদ্দেশ্য করে বলে উঠলেন, আমরা বিশেষ তথ্যের মাধ্যমে জেনেছি অন্তরাজ্যের একজন যুবতী এখানে আশ্রয় নিতে এসেছিলেন দুদিন আগে। আপনারা কেউ কি তাকে চেনেন, দেখেছিলেন? নিবৃত্ত রাজ্যের রাজা চুপ করে রুদ্রের সেনাদের একটু পাশে মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন। মনে মনে পণ করেছেন উনি আর কখনো কোনো অন্তরাজ্যের প্রজাদের আশ্রয় দিবেন না।
অন্তত এ মুহূর্তে থেকে আর না। এদিকে রাজকুমারী চন্দ্রপ্রভাকে আশ্রয় দেওয়া বৃদ্ধ একপাশে চুপ করে আছেন, টু শব্দটিও করছেন না তারা। তবে বাকি প্রজাগণ চেঁচিয়ে উঠছেন, আজ্ঞে হ্যাঁ সম্রাট, দুদিন আগে এক যুবতী এসেছিলেন আমাদের রাজ্যে, একটু আগেও সে আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তবে আপনারা যাকে খুঁজছেন তার নাম চন্দ্রা, এবং আমাদের এখানে যিনি আশ্রয় নিয়েছেন তার নাম পদ্ম। দাঁত কিরমির করে উঠলেন রুদ্র, চোখ দিয়ে যেন আগুন পড়বে তার। যে এ কথাটি বলেছে তাকে ধমকে বলে উঠলেন রুদ্র, মূর্খ প্রজা, অন্তরাজ্যের কোনো গুপ্তচর যদি এখানে আশ্রয় নিতে আসে তবে সে কি সকলকে তার আসল পরিচয় তুলে ধরবে নাকি নকল? এহেন কথায় চুপসে গেল সে। রুদ্র আবারও সেনাপতিকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন, আমার চন্দ্রাকে এ মুহূর্তে আমি আমার সামনে দেখতে চাই সেনাপতি, নতুবা নিজ তলোয়ার দিয়ে করতে দুবার ভাববো না আমি। আবারও কয়েকটা শুকনো ঢোক গিলে সেনাপতি সকল